আর আজকে শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনি থেকে সামনে এত সুন্দর একটা ভিউ। কালকে আকাশ মেঘলা ছিল, কিন্তু আজকে সকালবেলা দেখি আকাশ অনেকটা পরিষ্কার। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনের পাহাড়ের রেঞ্জটা কত সুন্দর লাগছে। দূরে যেমন পাহাড়গুলো একটার পর একটা স্তরে স্তরে সাজানো রয়েছে, অসাধারণ একটা দৃশ্য। তো যাই হোক, আজকে আমরা শিটংয়ের সাইট সিন করতে যাব। তো বেশি দেরি করব না, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে ডিম, রুটি আর হচ্ছে আলুর তরকারি। তো খেয়ে আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। তো এখন বাজে সকাল 10:15 আর আমরা শিটংয়ের সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। শিটংয়ের সাইট সিন করার জন্য অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট, নামথিং পোখরি আর মনেস্ট্রি আছে। আমরা ওগুলোই দেখব। আমাদের গাড়ি চলে এসছে আর একটু হাঁপিয়ে গেছি, শ্বাস ফুলে যাচ্ছে, কারণ এই হোমস্টেতে যাওয়ার রাস্তাটা অনেকটা নিচে, সেজন্য যখন উপরে উঠতে হয় না, ওটা চড়াই রাস্তা, তো সে কারণে একটুখানি খাটনি হয়ে যায়। আর বিশেষ করে বয়স্ক মানুষ থাকলে একটু চাপ হয়ে যাবে। আর এই হলো আমাদের আজকে সাইট সিংয়ের গাড়ি। আমরা আগে থেকেই 4 দিনের জন্য গাড়ি বুক করে রেখেছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি শিটং থেকে সাইট সিং করার জন্য। আর আজকে আমাদের সাইট সিংয়ের সারথি হচ্ছে, আপনার নাম কে? সাগর ভাই। তো আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে মংপো থেকে অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট, নামথিং পোখরি আর শিটং মনেস্ট্রি দেখব। তো আমরা এখন শিটং সাইট সিনের ফার্স্ট জায়গায় আমরা চলে এসেছি, রবীন্দ্র ভবন মংপোতে। আর এখানেই কিন্তু মংপো বিশেষ করে বিখ্যাত হচ্ছে গিয়ে সিংকোনা প্ল্যান্টেশনের জন্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। সামনেই রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র। আর এই সামনে এগিয়ে এসে হচ্ছে মিউজিয়ামটা। এই মিউজিয়ামে ঢোকার জন্য 5 বছরের উপরে যাদের বয়স, তাদের জন্য 25 টাকা করে টিকিট লাগবে। আর এই ঢুকেই ডান দিকেই হচ্ছে টিকিট কাউন্টারটা, এখান থেকেই টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে মিউজিয়ামের জন্য। আর কবিগুরু যখন কালিম্পংয়ে আসেন, তখন মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রেয়ী দেবী। তার ডাকেই কবিগুরু প্রথম মংপুতে আসেন 1938 সালের 21শে মে। আর হিমালয়ের কোলে মংপুর শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু, তাই তিনি প্রাকৃতিক সৌন্দর্যের ডাকে বারবার ছুটে এসেছিলেন এই মংপুতে। মংপুর বাংলোয় থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর অন্তত 12টা কবিতা লিখেছিলেন বলে জানা যায়। দার্জিলিং পাহাড়ের এই ছোট্ট গ্রাম কবির সঙ্গে কিভাবে জড়িয়েছিল সে সম্পর্কে নানান তথ্য মেলে মৈত্রেয়ী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইয়েও। কবির মৃত্যুর 3 বছর পর সিংকোনা বাগানের ভেতরে থাকা এই বাংলোই রবীন্দ্র সংগ্রহশালা তৈরি হয়েছিল, আর বাংলোর নাম হয় রবীন্দ্র ভবন। যদিও দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল, 2017 সালে ভবনটিকে হেরিটেজ তকমা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরপর এটা সংস্কার করা হয়, আর তারপর 2018 সালের 25শে বৈশাখ নতুন রূপে রবীন্দ্র ভবনের দরজা পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়। আর এটাই হচ্ছে সেই ভবন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং থেকেছিলেন। এর ভেতরে আমরা আর ঢুকিনি, কারণ টিকিট আমরা করিনি মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য। এদিক দিয়ে হচ্ছে গিয়ে এন্ট্রি মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য। তো আমাদের মংপুতে রবীন্দ্র ভবন দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ যোগীঘাট দেখার জন্য। যোগীঘাট কিন্তু আমরা আগে পেরিয়ে এসেছি, মংপুতে আসার পথে আমাদের যোগীঘাট পড়েছে, কিন্তু আমরা আগে মংপুতে এসেছি
এখন মংপুর থেকে আমরা এখন যোগীঘাটে যাচ্ছি যোগীঘাট দেখার জন্য। আর আমরা চলে এসেছি যোগীঘাটে, আর আমার সামনেই রয়েছে এই যোগীঘাট ব্রিজ। আর এই যোগীঘাট ব্রিজ যেটা যে নদীর উপরে, সেটা হচ্ছে গিয়ে রিয়াংখোলা নদী। এর নিচ দিয়েই বয়ে গেছে রিয়াংখোলা নদী। আর এটা হচ্ছে যোগীঘাটের পুরনো ব্রিজ, যেটা এখন অ্যাবান্ডেন্ড। আর নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াংখোলা নদী। এখন নদীতে জল কম, যেহেতু বৃষ্টি এখনো শুরু হয়নি, বর্ষা আসেনি। আর এর পাশ দিয়ে গিয়েই নদীতে নামা যায়। কত সুন্দর লাগছে দেখো। যোগীঘাট থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। তবে আজকে আকাশ মানে পরিষ্কার থাকলেও সেরকম রোদ নেই, আকাশে হালকা হালকা মেঘের ভাব রয়েছে। তাই ভাবছি যে অহলদারা ভিউ পয়েন্টে গেলে যেরকম একটা নীল আকাশের সুন্দর বিস্তৃতি দেখতে পেতাম, সেটা হয়তো দেখতে পাবো না। আমরা এখন চলেছি অহলদারা ভিউ পয়েন্টে। আর এখানে এন্ট্রি করার জন্য 20 টাকা করে টিকিট করতে হবে। ऑनलाइन होगा ऑनलाइन होगा तो আর আমার ডান দিকে আর এই যে বাঁ দিকে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সিংকোনা গাছ। আর এই গাছ থেকেই কুইনাইন তৈরি হয়। এর ভেতরে গাড়ি আসে, কিন্তু গাড়ির জন্য আবার আলাদা চার্জ দিতে হয়। বেশি দূর নয়, মেন গেট থেকে মোটামুটি এই 300 মিটার মতো হেঁটে যেতে হবে। তো আমরা হেঁটেই যাচ্ছি, কারণ এই আশেপাশের যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে এবং যে গাছপালাগুলো রয়েছে সেগুলো একটুখানি কভার করার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা পৌঁছে গেছি অহলদারের যে মেন ভিউ পয়েন্ট সেইখানটাতে। আর এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের ভিউ। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আরো সুন্দর ভিউ পেতাম। আর এখানেই নিচে আছে সানরাইজ ভিউ হোমস্টে। অহলদারা ভিউ পয়েন্টের পাশেই হচ্ছে সানরাইজ ভিউ হোমস্টে। এখানে আরও হোমস্টে আছে, ঢোকার মুখেই দেখলাম অনেক হোমস্টে হয়েছে এখন। আর একদম অহলদারা ভিউ পয়েন্টের ভেতরেই এই একটাই হোমস্টে আছে। আর এর জন্য এর বুকিং পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়, সহজে এর বুকিং পাওয়া যায় না। আর এখান থেকে এর ভিউটা হচ্ছে এরকম।
আকাশটাকে একবার দেখো, কি দারুণ লাগছে না? আর এই সামনেই রয়েছে আই লাভ শিটং লেখাটা। আর এর পিছনে উল্টো দিকে রয়েছে শিটং এর সবচেয়ে পুরোনো মনেস্ট্রি। আমরা সেখানেও যাব। আমরা এখন পৌঁছে গেছি শিটং মনেস্ট্রিতে। এই যে শিটং মনেস্ট্রিটা, এটা হচ্ছে সবচেয়ে পুরনো মনেস্ট্রি শিটংয়ের। এটা প্রায় 200 বছর আগের মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিটা হচ্ছে আই লাভ শিটং লেখা রয়েছে যে ব্যানারটা, ঠিক তার উল্টো দিকে রয়েছে এই মনেস্ট্রিটা। তো তোমরা যদি শিটংয়ে সাইট সিন করতে আসো, তো অবশ্যই এই মনেস্ট্রিটা ঘুরে দেখে যেতে পারো। আই লাভ শিটং লেখা ঠিক তার উল্টো দিকে রয়েছে এই মনেস্ট্রিটা। আমাদের সাইট সিনে আর কিছুই নেই, নামথিং প্রক্রিয়া এখন বন্ধ আছে, তাই আমরা ওটাকে স্কিপ করলাম। তো এখন গাড়িতে উঠবো, উঠে আমরা হোমস্টের দিকে রওনা দেব। এখন বাজে বিকেল 4:30, আর আমাদের শিটংয়ের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোমস্টের দিকেই যাচ্ছি। আর প্রচণ্ড খিদে লেগেছে। হোমস্টে থেকে তো ফোন করছে কখন ফিরবো। অ্যাকচুয়ালি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা বেরিয়েছি একটুখানি দেরি করেই, 10টার দিকে বেরিয়েছি। আর বিভিন্ন জায়গায় ছবি তুলতে, ব্লগ করতে তো একটু সময় লাগেই। আর আমরা এখানে যে শিটংয়ে কান্ট্রিজ এসকেপ যে হোমস্টেতে রয়েছে, শান্তনুদার হোমস্টেতে, তার ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর শান্তনুদার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। কেউ যদি এখানে আসতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা কোনো প্রমোশন নয়, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমরা চাও তো একবার এসে দেখতে পারো। আর বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভালোবাসো বা বার্ড পাখিদের ভালোবাসো, তারা অবশ্যই একবার এখানে এসে দেখতে পারো। কারণ হোমস্টের লোকেশনটা হচ্ছে গিয়ে খুব সুন্দর। চারিদিকে এরকম পাইনের জঙ্গলে ঘেরা, তার মাঝখানে হচ্ছে হোমস্টেটা। আর আর এখানে থাকা খাওয়ার খরচ হচ্ছে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট, এগুলো নিয়ে পার হেড এক একজনের খরচ হবে মাথাপিছু 1,500 টাকা করে। আমরা এখানে 2 দিন ছিলাম। আজকের রাতটা আমরা এখানে থাকবো। কালকে আমরা চলে যাব হচ্ছে চটকপুর। তো এখন হোমস্টেতে ঢুকি, প্রচণ্ড খিদে পেয়েছে, 4:30 বেজে গেছে। আর আমাদের কান্ট্রিজ এসকেপ হোমস্টেতে ঢোকার এটা রাস্তা, মেন রোড থেকে 100 মিটার মতো নিচে নেমে আসতে হবে। যারা একটু বয়স্ক আছে তাদের একটু সমস্যা হবে, কিন্তু এর আশেপাশের পরিবেশটা হচ্ছে এইরকম। দারুণ লেগেছে আমার। আর ওই যে লাল ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হোমস্টেটা।
আর শান্তনুদা, এই যে নিচে একটা সবুজ রঙের চালা করা ঘর আছে, শান্তনুদা এখানে একটা বার্ড হাইড করেছে। যারা পাখিদের ভালোবাসো এবং মানে পাখিদের ছবি তুলতে চাও তারা এখানে আসতে পারো। শান্তনুদা এখানে একটা বার্ড হাইড করেছে যেখানে পাখিদের ইনভিটেশন দেওয়া হয় আসার জন্য। আর কালকে থেকেই এখানে ওয়েদার মেঘলা ছিল, আজকে রোদ উঠেছে, পুরো ঝকঝকে আকাশ। যদিও কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না। তো দুপুরে লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আছে আলু ভাজা, স্কোয়াশের সবজি, আর এটা হচ্ছে বিনস, আর আছে ডিম। খিদে পেয়েছে প্রচুর, আগে খেয়ে নিই। পাখির আওয়াজটাকে শুনতে পাচ্ছ? এত সুন্দর একটা ভিউ, আর তার সঙ্গে এই পাখির গুঞ্জনটা মানে অ্যাম্বিয়েন্সটাকে আরো যেন সুন্দর করে তুলেছে। চলে এসেছে বিকালের চা, আর সঙ্গে আছে পকোড়া। খিদে কমই আছে কারণ বেশিক্ষণ হয়নি আমরা লাঞ্চ করেছি, তাও খেয়ে নিলাম। ঘরে ঘুমাচ্ছে, আসবে না পপি? বিকালের চা পকোড়া খেয়ে আমরা লেগে পড়েছি খেলাতে। সোফার যে কুশন থাকে সেই কুশন দিয়ে আমরা খেলা শুরু করে দিয়েছি। খুব আনন্দ করেছি। আর বেশি দেরি করব না, রাত্রে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়ব, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে চটকপুরে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু বারবিকিউর অপশানও রয়েছে। 1 কেজি বারবিকিউ 800 টাকা, আমরা 500 নিয়েছি, 400 টাকা পড়েছে। তো গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।